আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। সোনা চেনে না ও সে যেন সোনা চেনে না ও সে যেন সোনা চেনে না। খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাঁচতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ, জয় বাংলা। 2 নম্বর বোতাম হবে আমাদের সত্য, আমাদের ন্যায়। একসঙ্গে বলবো জয় বাংলা। শেষে বলেছিলাম তো, যে বাইবেলের গায়ে আঘাত করে, যে সমস্ত আমার সনাতনী ভাই বোনেরা আছে এই বাইবেল সম্পর্কে বলেছে আমাদের কিছু বলার নেই, কেন তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু আমার কোরআনে আঘাত করেছে। মমতা ব্যানার্জি, আপনি মনে রাখুন, আপনার বাপি হালদারকে এই মথুরাপুর থেকে হারিয়ে তোমার এই কোরআন অবমাননার বদলাটা আমরা 1 জুনে নিয়েই ছাড়বো তোমাকে। একটা বাচ্চা মতো মেয়ে একটা নতুন করে তৃণমূলে জন্ম নিয়েছে, সে বলে কি দেবাংশ আল্লাহর অংশ। এরা পা চারটে দিদিমণির পা চারটে এমন একটা জায়গায় চলে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ এরা বোঝার ক্ষমতা এদের আর নেই। সেই জন্য বলবো আপনাদেরকে উত্তর দিতে হবে। মায়েদেরকে বলবো 500 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনি দেবাংশুকে আল্লাহর সঙ্গে শরীক করে দেবেন, আপনাদের ইমানটাকে এই জায়গায় রেখে দেবেন। মমতা ব্যানার্জি বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এই 500 টাকা দিয়ে এটাই উন্নয়ন? আর কোরআনকে অপমান করছে আপনাদের কষ্ট লাগে না, আপনাদের যন্ত্রণা লাগে না? রাজনৈতিক মঞ্চ কোনো ধর্মীয় কথা আমি বলতে চাই না। তিনি নাকি এত উন্নয়ন করেছে, তিনি নাকি এত কর্মকাণ্ড করেছে, তাদের লোকজনরা এত এত টাকা খেয়েছে, ভুঁড়ি মোটা করে ফেলেছে, পকেটে এত টাকা রেখেছে, তাদের উন্নয়ন নাকি শেষ হবে না? কোরআন মুছে যাবে, তাদের উন্নয়ন থেকে যাবে। রামায়ণ মুছে যাবে, তাদের উন্নয়ন থেকে যাবে। মহাভারত মুছে যাবে, তাদের উন্নয়ন থেকে যাবে। এটা কখনো কি সম্ভব? আমরা ভারতবর্ষের বুকে সার্বভৌম দেশে এটা করতে দেব না, এটাই আমরা অঙ্গীকার করছি। এটা ভারতবর্ষ, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই আমরা একসঙ্গে থাকতে এসেছি। এখানে কখনো বিভাজনের রাজনীতি করতে দেব না। আমাকে অনেকেই তৃণমূলের, অর্থাৎ তৃণমূল কেউ বলে না, এখন তোলাবাজ বলে, টিরু ভাই বলে এবং চোর বলে একটা ভালো স্লোগান বলে, তাদের গায়ে লেগে যায়, তাদের ফসকা পড়ে যায়। কিন্তু আমাদের দেখলে বলে ওই ভাইজান যাচ্ছে, ছোট ভাইজান যাচ্ছে, এটাই আমাদের। আচ্ছা বলুন তো, আমি একজন বৈষ্ণব লোক, আমি কখনো মারামারি করার লোক না। আমি মালা জপা ছাড়া আর কলম ধরা ছাড়া কিছুই জানি না। আমি কি মারামারি করব? তৃণমূলের একটাই উদ্দেশ্য, হুমকি চুমকি আর ধমকির মাধ্যমে তারা ভোট আদায় করবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা হুমকি দেবে। আপনাদের মা বোনদের কি ভাষা? আমি বলেছি হ্যাঁ, যদি আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যদি মুসলমানের দল হয়, যদি হিন্দুত্ববাদী দল যদি বিজেপি হয়, তাহলে টিনু ভাইয়ের দলটা কি চোরের দল? তাহলে এটা তোমরা স্বীকার করো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্মীয় বিষয়ে অনেক কথা বলেছেন, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছেন তার মধ্যে আমার মনে হয়েছে এই সব থেকে যদি নিম্ন মানের কোনো মুখ্যমন্ত্রী থাকেন তো মমতা ব্যানার্জি। কারণ উনি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে মানুষের ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছেন। বারে বারে তিনি পোলারাইজেশনের রাস্তায় হাঁটেন। মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিনি তার ভোট ব্যাংক বলে মনে করেন এবং তিনি নিজেও সেখানে মন্তব্য করেছেন যে দুধেল গায়। তো এটা তার চরিত্র। ভারতীয় জনতা পার্টি যে সরকার চলছে আজকে বিগত 10 বছর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাই স্লোগান দিয়েছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। তো এই নীতিতে সকলেরই চলা উচিত। কারণ ভারতবর্ষ যে বহু ধর্মের দেশ, বহু বর্ণের দেশ, বহু সংস্কৃতির দেশ, এটা মুখে বললে হবে না, তার কর্মপন্থা দিয়ে বুঝিয়ে দিতে হবে, যেটা একমাত্র নরেন্দ্র মোদীজি এবং বিজেপি সেটা বুঝিয়ে দিচ্ছে, সকলে নিয়ে চলতে চায়।
বাকি আঞ্চলিক দলগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে মানুষের ধর্মকে ইস্যু করে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান তাদের নিরপেক্ষতা নিয়ে, তাদের সেবা কর্ম নিয়ে এবং তাদের ত্যাগ এবং নিষ্ঠা এবং আদর্শ নিয়ে সারা পৃথিবীতে কোনো সন্দেহ নেই, কারোর মনে সন্দেহ নেই, এমনকি অন্য ধর্মের মানুষদেরও কোনো সন্দেহ নেই যে তারা শিক্ষার দিক থেকে, সমাজসেবার দিক থেকে কীভাবে কাজ করে চলেছে। তাদের বিরুদ্ধে যখন তিনি কুরুচিকর মন্তব্য করছেন মঠ এবং মন্দিরের স্বামীজিদের, তাহলে মনে করতে হবে দুটো বিষয় আছে। এক, তার মাথার গণ্ডগোল হয়েছে, আর অন্যথায় তিনি সংকীর্ণ রাজনীতি বা পোলারাইজেশনের রাস্তায় হেঁটে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দোষারোপ করে অন্য সম্প্রদায়ের মানুষের কাছে ভালো হতে চাইছেন। কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষও বুঝে গেছেন যে এখানে মুখ্যমন্ত্রীর পাশে থাকা মানে এক শ্রেণীর মানুষের সঙ্গে আরেক শ্রেণীর মানুষের বিভেদ। মানুষ বিভেদ চায় না, তারা সম্প্রীতি চায়। এটা মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। রাজেন্দ্র হালদার তিনি ঈশ্বরকে, দেবাংশুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন, কি বলবেন এটা? দেখুন, বামপন্থীদের তাদের ধর্মীয় বিশ্বাসের দ্বিচারিতা রয়েছে। তারা মুখে বলেন যে তারা ধর্ম বিশ্বাস করেন না, আবার অন্য দিক থেকে তাদের বাড়িতে পূজা হয়, তাদের বাড়ির মহিলারা উপোস করেন। তো বাইরে গিয়ে তারা কি বলবো, তাদের যে রিপুগুলো রয়েছে, আমাদের যে ষড়রিপু রয়েছে, সেগুলোর সবকটাকে তারা পঞ্চ ইন্দ্রিয় যে রয়েছে তার সব কিছু তারা উপভোগ করেন। আর অন্যদিকে তারা মিথ্যাভাবে মানুষের আবেগকে কাজে লাগিয়ে ধর্মীয় ভাবকে আঘাত করে যেভাবে প্রচার করেন, তাতে করে তাদের পক্ষে এটা সম্ভব। তাদের পক্ষে সম্ভব তারা ওই ফাঁকা ফ্ল্যাটে তারা লেলিন বইয়াতে নিয়ে যায়। আর তারা এই রাজেন্দ্র হালদারের মতো মহিলারা, যারা মহিলা নামের কলঙ্ক, তারা মানুষের ইজ্জতকে, তাদের ইজ্জতকেও বিলিয়ে দিতে, রাস্তায় প্রকাশ করতে আব্রু সম্ভব তারা নষ্ট করতেও তারা পিছু পাওয়া হয় পাবলিসিটির জন্য। সুতরাং এরা শুধু পাবলিসিটির জন্য বলছে, মানুষের ভিত্তি এদের নেই, এই রাজেন্দ্র হালদারদের কেউ চেনে না। সুতরাং তারা শুধুমাত্র এই আলফটকা কথা বলে এই সমস্ত মানুষের প্রচারে আসার জন্য, মিডিয়ায় প্রচারে আসার জন্য। বিশ্ব হিন্দু পরিষদ এরা কোর্টে গিয়েছে এই নিয়ে, কি বলবেন? দেখুন, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার কারণ নেই। ভারতীয় সংবিধান অনুযায়ী যে কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার পালন করার স্বাধীনতা রয়েছে। আপনি যেমন আপনার মত প্রকাশ করতে পারেন, তার সাথে সাথে মত প্রকাশের স্বাধীনতা যেমন আপনার আছে, তেমনি অন্যের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার আপনার নেই। তো রাজেন্দ্র হালদার তিনি যদি সেই অধিকার লঙ্ঘন করেন বা অন্যের সংবিধান স্বীকৃত অধিকারকে তিনি আঘাত দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়া নিতেই পারে। বিশ্ব হিন্দু পরিষদ আমার মনে হয় ঠিক করেছে, অন্যান্য সংগঠনও আগামী দিনে হয়তো সেই রাস্তা। দেখুন, ইলেকশন ক্যাম্পেইন আজকেই শেষ হবে। তো সেখানে আজকে আমাদের মথুরাপুর লোকসভায় গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং তিনি বার্তা দিয়ে গিয়েছেন যে কিভাবে তিনি এই মথুরাপুরকে আগামী দিনে সোনার মথুরাপুর তৈরি করবেন এবং কিভাবে পিছিয়ে পড়া মথুরাপুরকে দেশের অন্যান্য এগিয়ে যাওয়া যে লোকসভা তার সঙ্গে এক আসনে বসাবেন এবং তার সাথে সাথে গঙ্গাসাগর যে আমাদের পবিত্র তীর্থস্থান আছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির কী পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি বলেছেন। তার সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে কিভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কিভাবে তাদের চাকরি বিক্রি হয়েছে, কিভাবে পশ্চিমবঙ্গকে 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, অনুন্নয়ন, কর্মসংস্থানের অভাব, মথুরাপুর লোকসভায় যে যোগাযোগ ব্যবস্থার অভাব, নদী বাঁধের ভাঙন, প্রাকৃতিক বিপর্যয় এলে সাধারণ মানুষ যে অসহায় হয়ে পড়ে, এখানকার এই মথুরাপুরের সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবিকা এবং তাদের দুঃখের কথা মাননীয় মোদীজি শুনেছেন এবং তার পরিকল্পনার কথা কিভাবে মথুরাপুরকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবেন সেই বার্তা দিয়েছেন। তো সেই সামগ্রিক সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। প্রধানমন্ত্রী কালকে প্রধানমন্ত্রীর যে সভা হলো,
মহিলাদের চোখে পড়ার মতো ভিড়, সেগুলো তারা গেরুয়া বসন করে মহিলারা এসছে। এখানে কি বিজেপির কি মহিলাদের কি মানে কি বৃদ্ধি পেল? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মহিলাদের জন্য, সারা দেশের মহিলাদের জন্য যা যা করেছেন স্বাধীনতার পর থেকে, কোনো প্রধানমন্ত্রী, এমনকি আমাদের মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন, বিগত 70 বছরে কিন্তু কেউ এটা করে দেখাতে পারেনি। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে মহিলা সংরক্ষণ বিল, তার সাথে সাথে মহিলাদের স্বনির্ভর করার জন্য যে লাখপতি দিদি, 3 কোটি লাখপতি দিদি যে স্কিম নিয়ে এসছেন, এছাড়া মহিলাদের শিক্ষার ক্ষেত্রে, মহিলাদের জীবিকার ক্ষেত্রে, চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে, সমস্ত দিক থেকে, এমনকি সেনাবাহিনীতেও মহিলাদের যে অগ্রাধিকার এবং সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি, সে বিষয়ে ঐতিহাসিক সব পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি বিগত 15 বছর ধরে শুধুমাত্র তিনি নিজে মহিলা বলে সেই আবেগকে ভর করে মহিলাদের ভোট নিয়ে গেছেন, কিন্তু সারা দেশের নিরিখে মহিলাদের উপর অত্যাচারের নিরিখে, অসম্মানের নিরিখে, ধর্ষণের নিরিখে এবং মহিলাদের শ্লীলতাহানির নিরিখে, নিরাপত্তার নিরিখে সারা দেশে একটা নক্কারজনক অবস্থায় বাংলা অবস্থান করছে। সন্দেশখালির ঘটনা তার একটা উদাহরণ মাত্র। সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে এরকম সন্দেশখালির মতো ভয়াবহ পরিস্থিতি। তাই সাধারণ মহিলারা, একেবারে সাধারণ গৃহবধূ থেকে শুরু করে চাকুরিজীবী সব মহিলারাই মমতা ব্যানার্জির সেই যে ভাওতা, সেটা ধরে ফেলেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের ক্ষেত্রে কতটা অগ্রণী ভূমিকা নিয়েছেন সেটা বুঝতে পেরেছেন। তারই প্রতিফলন ছিল গতকাল কাকদ্বীপের জনসভা। কাল বাদে পরশুদিন নির্বাচন, 6ষ্ঠ দফার নির্বাচনে আমরা কিন্তু সব জায়গায় দেখেছি কিভাবে সন্ত্রাস হয়েছে। আপনার লোকসভা কেন্দ্রে আপনি কতটা আশাবাদী? বিগত নির্বাচনগুলোতে যেভাবে সন্ত্রাসের মোকাবিলায় আপনি কতটা এগিয়ে রয়েছেন, বা সেন্ট্রাল ফোর্স যে রয়েছে, সেন্ট্রাল ফোর্সের উপরে কতটা ভরসা রেখেছেন আপনি? দেখুন, সারা দেশের নিরিখে নির্বাচন যখন হয়, সারা দেশে নির্বাচন হচ্ছে, সাধারণ নির্বাচন, তো সেখানে অন্যান্য রাজ্যের তুলনায় আজকের আমরা পশ্চিমবঙ্গে যে নির্বাচন দেখছি, বিশেষ করে 6ষ্ঠ দফায় যেটা হয়েছে, সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মাথা মাননীয় মুখ্যমন্ত্রী আর কতবার হেড করবেন। বাঙালিদের যে গর্ব ছিল, যে ঐতিহ্য ছিল, তো এই ভোটকে কেন্দ্র করে, সংকীর্ণ রাজনীতিকে কেন্দ্র করে, গণতন্ত্রকে হত্যা করে যেভাবে তিনি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন, এটা তারই একটা উদাহরণ মাত্র। তো এখানে আমরা যে 6ষ্ঠ দফায় যেটা দেখলাম, তার আগে 5ম দফা পর্যন্ত যে নির্বাচন হয়েছে, তাতে আমাদের আসন সংখ্যা 20 পেরিয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, ফল ঘোষণার অপেক্ষা। তো এটা মুখ্যমন্ত্রীরও অজানা নয়। তাই শেষ 2টো দফা তার মরিয়া প্রচেষ্টা, যে কোনোভাবে সন্ত্রাস করে অন্তত সম্মান রক্ষার মতো কয়েকটা আসন তিনি পেতে চাইছেন, আর ইস্যু নেই তার কাছে সন্ত্রাস করা ছাড়া। তো আমাদের আগামী যে 7ম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে যে সন্ত্রাস হবে এটা একেবারে নিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে গতকাল আমি নিজে বলেছি যে সারা রাজ্যের যারা ক্রিমিনাল আছে, গুন্ডা আছে, তাদেরকে এই 7ম দফায় শেষ দফার নির্বাচনে মমতা ব্যানার্জির প্রশাসন এবং এই ক্রিমিনাল তারা একত্রিত হয়ে ভোট লুট করার চেষ্টা করবে। মাননীয় মোদীজি আশ্বাস দিয়েছেন, বিষয়টা তিনি দেখবেন। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় বাহিনীর উপর অবশ্যই ভরসা আছে। কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ কাজ করে। এটা শুধু আমরা কেন্দ্রের সরকারে আছি বলে নয়, অন্যান্য বিরোধী দল, তৃণমূল ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বলে। সুতরাং কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসন, কিছু পুলিশ কর্তা, তারা কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করছেন। যেখানে রুট মার্চ করার প্রয়োজন সেখানে করাচ্ছেন না, গ্রামের ভিতরে যেখানে অশান্তি হচ্ছে সেখানে ঢোকাচ্ছেন না, তারা ফাঁকা রাস্তা দিয়ে রুট মার্চ করাচ্ছেন। এটা কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রয়োজনে আবার কথা বলবো। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকমতো কাজ করানো হয় এবং স্থানীয় প্রশাসন যদি তাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তৃণমূল একটাও ভোট লুট করতে পারবে না। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারাও সচেতন আছে, সমস্ত দিক থেকে প্রতিরোধ গড়ে তুলবে। আপনার অঞ্চল মানে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আপনার যে সমস্ত অঞ্চল রয়েছে, কোন কোন অঞ্চল আপনারা রেখেছেন যে এই সমস্ত জায়গায় সন্ত্রাস হতে পারে, এরকম কোনো চিন্তা ভাবনা? অবশ্যই আছে, সেখানে চিহ্নিত কিছু অঞ্চল আছে। তৃণমূল বিগত পঞ্চায়েতে করেছে, আগামী দিনেও করবে। তার মধ্যে আপনি ধরে রাখুন কাকদ্বীপ বিধানসভার 3টি অঞ্চল, সূর্যনগর,
শ্রীনগর আর হচ্ছে মধুসূদনপুর, এই অঞ্চলগুলো আমরা আশঙ্কা করছি। মন্দিরবাজারের নিশাপুর অঞ্চল, সাউথ বিষ্ণুপুর অঞ্চল, রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চল, এছাড়া আবাদ ভগবানপুর শঙ্করপুর অঞ্চল, নামখানা ব্লকের মৌসুমী জিপি, সাগর ব্লকের ঘোড়ামারা, পাথর প্রতিমার জি প্লট, এরকম একাধিক গ্রাম পঞ্চায়েত আছে যেখানে তৃণমূল সন্ত্রাস করতে পারে, ভোট লুট করতে পারে। সে বিষয়ে আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, এবং আপনারা জানেন যিনি এখানকার এসপি ছিলেন সুন্দরবন, তার কীর্তিকলাপ, তার কার্যকলাপে আমরা বারবার তাকে জানিয়েছিলাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আবেদন করেছিলাম যে আপনি নিরপেক্ষ থাকুন। তা সত্ত্বেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি, এবং পরবর্তীকালে আমি কিন্তু নিজে সেখানে কমপ্লেন করেছি এবং তাকে সরানো হয়েছে। সুতরাং আধিকারিক যারা আছেন, পুলিশ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তৃণমূলের কাজ সন্ত্রাস করা, কিন্তু পুলিশের কাজ এটা নয়, প্রশাসনের কাজ নয় যে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে একজোট হয়ে এখানে একটা মুক্তাঞ্চল গড়ে তোলা। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, দক্ষিণ 24 পরগনা বা মথুরাপুর এটা কিন্তু কোনো পাকিস্তান বা বাংলাদেশ নয়। সুতরাং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আগামী দিনে আমরা ব্যবস্থা নেব। বলছি লাস্ট একটা প্রশ্ন বলছি, যেটা গত দুটো লোকসভা 14 এবং 19-এ যেখানে কয়েক লক্ষাধিক ভোটে তৃণমূল জিতেছে সেখানে কিন্তু এবারের যে লোকসভা ভোট যেটা 2024-এর, সেখানে দেখা যাচ্ছে যে প্রথম থেকেই বাপি হালদারের দিকে বেশি উজ্জ্বল ছিল মানে জেতার সম্ভাবনা। সেখানে কিন্তু আজকের কয়েকটা ইস্যুর কারণে আপনার কিন্তু জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কীভাবে মানে দেখুন, তৃণমূল 14 সালে 19 সালে কি করেছে সেটা দিয়ে 24-এর ভোট হবে বলে আমার মনে হয় না। আপনি কবে মাংস ভাত খেয়েছিলেন, আজকে সেটা নিয়ে আপনার চিন্তা করে লাভ নেই। আজকে আপনি কি খাচ্ছেন এটাই বিষয় আছে। তো সেখানে তৃণমূল 2014-তে যখন ইলেকশন লড়েছে তখন প্রধান বিরোধী দল কিন্তু ছিল সিপিআইএম, ভারতীয় জনতা পার্টির সংগঠন তখন দুর্বল ছিল, আমরা মাত্র 66,000 ভোট পেয়েছিলাম। কিন্তু গত 2018 সালের পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টি তার ভিত মজবুত করেছে এই মথুরাপুর লোকসভায়, এবং 2019-এ আমরা 5,23,000-এর মতো ভোট পেয়েছি। আর 2024-এ এসে যে জায়গায় আমাদের সংগঠন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন সারা দেশব্যাপী, তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এবং তৃণমূলের যে অনুন্নয়ন এবং তার সাথে সাথে যে আপাদমস্তক দুর্নীতি, সেটা মানুষ সেটা দেখছেন। এবং তৃণমূলের প্রার্থী, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে চরিত্র, এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ভোট লুট করেছেন, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, মানুষের খাদ্য সামগ্রী করোনার সময় লুট করেছেন, সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তো আগামী নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করব, এখান থেকে আমরা আশাবাদী। বাকিটা আমরা এটা বলবো না, যেমন তৃণমূল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে তারা নাকি 3 লক্ষ ভোটে জিতবে, 2 লক্ষ ভোটে জিতবে। আমি এই কত লক্ষ ভোটে জিতবো এটা বিষয় নয়, সেটা মানুষ ঠিক করবে। কিন্তু তৃণমূল মথুরাপুর লোকসভা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত। আপনার এবং তৃণমূলের লড়াই, বিজেপি এবং তৃণমূলের লড়াইয়ের মধ্যে আইএসএফ কি কোনো ফ্যাক্ট মনে হচ্ছে? দেখুন, এখানে আইএসএফ ফ্যাক্টর কিনা আমি বলতে পারবো না। সিপিআইএম তাদের প্রাসঙ্গিকতা নেই, এখানে সরাসরি ফাইট হচ্ছে তৃণমূল এবং বিজেপির। আইএসএফের তাদের কিছু কমন ইস্যু থাকতে পারে, তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বা বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে মূলত তারা দল করেছেন, তাদের কিছু ইস্যু থাকতে পারে, মানুষ তাদেরকে গ্রহণ করলে তারা ভোট পাবে। কিন্তু আমার মনে হয় এখানে লড়াইটা হচ্ছে সরাসরি তৃণমূল এবং বিজেপি। জানি না উনি কার বাপের জমিদারির কথা বলেছেন, কিন্তু জমিদারি যদি কেউ চালান, রাজতন্ত্র যদি চালান কেউ, উনি এবং ওনার ভাইপো চালাচ্ছেন। তো আমরা ওনাকে মনে করে দিতে চাই যে ওনার জমিদারি কিন্তু আর চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ ওনার এই ছল চাতুরি বুঝতে পেরেছেন। আর যার কথা বলছেন শওকত মোল্লা, তো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন তার কাজ নাকি শুধু বোমা তৈরি করা। তো তাকে আবার কখনো বলছেন তাকে খুব ভালোবাসেন, সে নাকি তার নিকট আত্মীয়। তো দুর্ভাগ্যের বিষয়, একজন সমাজবিরোধী খুনি, একাধিক ফৌজদারি মামলায় যার নাম আছে,
তিনি যদি আমাদের মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় খুব প্রাণের কাছাকাছি হন, তাহলে মুখ্যমন্ত্রীর চরিত্র সম্বন্ধে, তার রেপুটেশন সম্বন্ধে সারা দেশে যে মানে বার্তা যাচ্ছে, এর থেকে লজ্জা করার কিছু হতে পারে না। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুর লোকসভায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রোগ্রাম করছেন, আপনি কতটা আশা করেন জেতার ব্যাপারে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি মথুরাপুরে এসছেন এবং আপনারা দেখেছেন কালকের যে বিপুল জনসমাগম, এবং তার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সভাটা আমরা শিফট করেছিলাম কুলপি থেকে কাকদ্বীপ, এবং মাত্র 21 ঘন্টার ব্যবধানে আমরা ওই সভাটা সফলভাবে করেছি। এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, এবং যত মানুষ সভাতে ছিলেন তার অনেক মানুষ বাইরে ছিলেন, মাঠে ঢুকতে পারেননি, এতটাই ভিড় হয়েছে। অন্যদিকে আপনি লক্ষ্য করে দেখুন, অভিষেক ব্যানার্জির সভা, মমতা ব্যানার্জির সভা, সেখানে লোক নেই, খালি পড়ে রয়েছে। মমতা ব্যানার্জি কলকাতায় র্যালি করছেন, সেখানে ফাঁকা। অভিষেক ব্যানার্জি পাথর প্রতিমায় সভা করছেন, 3000 লোক আছে আর 4000 পুলিশ। সুতরাং সব মিলিয়ে মথুরাপুরের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে এখানে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে সাদরে গ্রহণ করেছে এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তাই আমরা আগামী 4 জুন রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব। বলছি আপনাদের যে পূর্ণভাবে হোক। দুর্ভাগ্যের বিষয়, এই প্রজন্মের মানুষ যারা এই বাংলায় মমতা ব্যানার্জির শাসনে যারা এখন বড় হচ্ছেন, যারা নতুন ভোটার হয়েছেন, তারা দেখছেন যেখানে কীভাবে সন্ত্রাস হচ্ছে। আমরা দেখে অভ্যস্ত বিগত 10-15 বছর ধরে। বামপন্থীদের আমলেও সন্ত্রাস ছিল, কিন্তু মমতা ব্যানার্জির আমলে সেটা একটা লাগাম ছাড়া হয়ে গেছে। সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গের মাথা হেড হয়ে যাচ্ছে। তো শান্তিপূর্ণ নির্বাচন সকলেই আশা করবে, এবং আগামী প্রজন্মের মানুষ যাতে গণতন্ত্রের প্রতি আস্থা না হারায়, তাহলে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এই গণতন্ত্রের উৎসবকে ফ্রি অ্যান্ড ফেয়ার করা, এবং ইলেকশন কমিশনেরও দায়িত্ব, প্রশাসনেরও দায়িত্ব। আমরা আশা করব, তবে তৃণমূল তাদের আর কোনো ইস্যু নেই, তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। সুতরাং শেষ দফার ভোটে বা মথুরাপুর লোকসভায় তারাও এই প্রশাসনের সহযোগিতায় তারা এখানে গণ্ডগোল করে ভোটে জেতার চেষ্টা করবে। তবে মানুষ সজাগ হয়েছে, মানুষ সেটাকে রুখে দেবে, ভারতীয় জনতা পার্টি রুখে দেবে, এটা আমরা বিশ্বাস করি। 6 দফায় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল তার থেকে কিন্তু 7ম দফায় অনেক গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী, তারপরেও কি ভোট লুট করা সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, যে আপনি জানেন, ছোটোবেলায় গল্প পড়েছেন যে দুর্বৃত্তের ছলের অভাব হয় না। তৃণমূল কখন কোন পলিসি নিয়ে মানুষকে আটকাবে, যখন দেখবেন যে বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, সেখানে গ্রামের ভিতরে গিয়ে মা বোনেদের আসতে দেবে না, বাড়িতে হুমকি দিয়ে আসবে আগের দিন, নানান রকম তাদের পন্থা আছে। কিন্তু আপনারা দেখেছেন সন্দেশখালিতে যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছিল, গণ আন্দোলন গড়ে উঠেছে। দীর্ঘদিন বঞ্চিত থাকতে থাকতে, অবহেলিত, অপমানিত হতে হতে তারা সেখানকার মহিলারা গর্জে উঠেছিলেন, রাস্তায় নেমে গিয়েছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তো এবারের নির্বাচনটা সেই মানুষের সহ্যের সীমা অতিরিক্ত হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি 23 সালে, 18 সালেও দিতে পারেনি, বিধানসভায়ও সন্ত্রাস হয়েছে। সুতরাং এই লোকসভায় আমি এই মথুরাপুর লোকসভার প্রায় 80-82টা গ্রাম পঞ্চায়েতে আমি নিজে পায়ে হেঁটে গাড়িতে করে আমি প্রচার করেছি। মানুষের যা ফিডব্যাক দেখেছি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তৃণমূল সন্ত্রাস করতে গেলে মানুষ তার প্রতিরোধ গড়ে তুলবে, এটা আমি বিশ্বাস করি। সিপিএম এর পক্ষ থেকে একটা বিশেষ টেকনিক অবলম্বন করতে বলা হয়েছে কর্মী সমর্থকদের কাছে, যে আগের দিন রাত থেকে রাস্তায় নামতে হবে, তাহলে বিজেপি এবং তৃণমূল কেউই ভোট লুট করতে পারবে না। আপনাদের তরফ থেকে কি এরকম কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে? দেখুন, সিপিএম তাদের এখন অবস্থান পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে তারা একটা বিলুপ্তির জায়গায় চলে গেছে। তো তাদের এইসব কথা বলা হাস্যকর, কারণ সিপিএমের কাছ থেকে ভোট লুট শিখেছে মমতা ব্যানার্জি। তাদের সেই মজিদ মাস্টার থেকে শুরু করে লক্ষণ শেঠ, তারাই শিখিয়েছিল এগুলো। তো সেই সিপিএম আজকে জমানা জব্দ হওয়ার পর তাদের এখন মনে হচ্ছে যে বিজেপিও ভোট লুট করতে পারে। তো সিপিএমের বন্ধুদের বলবো যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কীভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় আগে তারা শিখে আসুন, তারপর এ বিষয়ে বলবেন। আর তাদের সমর্থক নেই, সমর্থন নেই, মানুষ প্রত্যাখ্যান করেছে। একটা তাদের বিধায়ক নেই, একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেই, সাংসদ থাকা দূরের কথা। তারা ইন্ডি জোটকে সমর্থন করছেন, মমতা ব্যানার্জির কাঁধে কাঁধ রেখে তারা ফিসফ্রাই খাচ্ছেন, দিল্লিতে গিয়ে জোট করছেন, আবার এখানে বলছেন সিপিএম আবার বিজেপি এবং তৃণমূলের থেকে সম দূরত্ব বজায় রাখছেন। এই দ্বিচারিতা বাংলার মানুষ কিন্তু একেবারে পছন্দ করছেন না। সিপিএম কোনো প্রাসঙ্গিক নয়, তাই তাদের কথাকে উত্তর দেওয়া
কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলছেন, বুথগতভাবে এবং প্রত্যেকটা বুথে এজেন্ট বসানো নিয়ে কতটা মজবুত আপনার সংগঠন? দেখুন, আমরা প্রায় 90% বুথে এজেন্ট দিতে পারবো বলে বিশ্বাস করি, কারণ আমাদের সংগঠন আগের থেকে মজবুত। দ্বিতীয় কথা, আজকে কত বুথে এজেন্ট বসলো সেই নিরিখে যদি ফলাফল হবে, তাহলে আপনারা পরিসংখ্যান দেখবেন যে তৃণমূলের 2009 সালে যখন এখানে 34টা আসন পায়, বা 2011 যখন বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তখন তৃণমূলের কতটা বুথের সংগঠন ছিল, কত বুথে তারা এজেন্ট দিতে পেরেছিল, সেই পরিসংখ্যানটাও আপনাদের দেখা প্রয়োজন আছে। আর এই মুহূর্তে তৃণমূলের কটা বুথ সভাপতি আছে সেটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন। তৃণমূল মূলত সন্ত্রাস করে, ভোট লুট করে এবং মানুষের ন্যায্য প্রাপ্য টাকা লুট করে সেই টাকার ভাগ রেখে দিয়ে বা টাকা ছড়িয়ে এবং সন্ত্রাস করিয়ে তারা ভোট লুট করে জিততে চাইছে। সুতরাং সংগঠনের ভিত্তিতে যদি একমাত্র কেউ লড়াই করছেন সেটা বিজেপি লড়াই করছে। তৃণমূলেরও কোনো সংগঠন নেই বিজেপির যতটা আছে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেওয়ার থেকে বড় কথা এটা হচ্ছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন জানেন যে পশ্চিমবঙ্গে ভোট কীভাবে করাতে হয়, করিয়েওছেন। কয়েকটা বিক্ষিপ্ত জায়গা ছাড়া প্রথম 5 দফার ইলেকশন মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। সুতরাং লাস্ট দফার ভোট কীভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে সেটা নির্বাচন কমিশন দেখবেন, সেটা তাদের দায়িত্ব আছে। তো আমরা নিজেরা আমাদের দিক থেকে আমরা প্রস্তুত আছি, তৃণমূলের সন্ত্রাসকে রুখে দিতে আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত আছি। বাকি ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল বাহিনী আশাবাদী আমরা যে তারা তাদের ভূমিকা পালন করবে। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলা ঋতুপর্ণা সেনগুপ্তের তলব করলো এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে দুর্নীতিতে ইডি সিবিআইয়ের যে তলব করা, এটা নিয়ে বোধহয় আর খবর করার কোনো প্রাসঙ্গিকতা নেই। কারণ এটা নিয়ে যদি খবর করেন তাহলে সারা দেশের খবর, রাজ্যের অন্যান্য খবর আর করতে পারবেন না। কারণ তৃণমূলের 1/3 নেতা, কর্মী, মন্ত্রী তারা কিন্তু জেলে আছেন, আর এই ইলেকশনের পরে বাকিরাও জেলে যাবেন। মানুষের জন্য পাঠানো টাকা এমন কোনো ক্ষেত্র নেই যেখান থেকে তৃণমূল টাকা লুট করেনি। তো এই যে যাদের কথা বলছেন তারা সেলিব্রিটি, কেউ সিনেমা আর্টিস্ট, কেউ নেতা, কেউ মন্ত্রী, তো তারা যখন এরকম রেশনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তো এটা সমাজের একটা কলঙ্ক। তৃণমূল দল সমাজের একটা কলঙ্ক, এবং সেই দল যারা করছে তারা মূলত জনগণের বিরোধী, সাধারণ মানুষের বিরোধী। তারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে দল করেন, রাজনীতি তাদের করা উচিত নয়। যারা এরকমভাবে মানুষের প্রাপ্য টাকা লুট করেন, রেশন সামগ্রী লুট করেন, তাদের উচিত রাস্তায় হাত পাতা। যারা ভিক্ষা করেন তারা অনেক, তাদের থেকে তাদের সম্মান আছে, সামাজিক সম্মান আছে। কিন্তু এই রেশনের চাল, মিড ডে মিলের চাল যারা চুরি করছেন, ইডি সিবিআই ডাকছেন, তাদের লজ্জা থাকা দরকার। আর এই তৃণমূল দল সম্বন্ধে, দুর্নীতি সম্বন্ধে বলতে গিয়ে বলতে হবে যে সারা দেশে এত ইডি বা সিবিআই অফিসার বোধহয় নেই যাদের প্রয়োজন এখানে পশ্চিমবাংলার জন্য যত লাগবে। সুতরাং ইডি সিবিআইকে চিন্তা করতে হবে যে সারা দেশের সবচেয়ে বড় ব্রাঞ্চ বা সমস্ত এক জায়গায় করে নিয়ে এসে বোধহয় পশ্চিমবঙ্গে তাদেরকে ঘাঁটি গেড়ে থাকতে হবে এই তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করার জন্য, তাদের জেরা করার জন্য। এছাড়া উপায় আছে বলে আমার মনে হয়। আপনারা রেখেছেন যে এই সমস্ত জায়গায় সন্ত্রাস হতে পারে, এরকম কোনো চিন্তা ভাবনা? অবশ্যই আছে, সেখানে চিহ্নিত কিছু অঞ্চল আছে। তৃণমূল বিগত পঞ্চায়েতে করেছে, আগামী দিনেও করবে। তার মধ্যে আপনি ধরে রাখুন কাকদ্বীপ বিধানসভার 3টি অঞ্চল, সূর্যনগর, শ্রীনগর আর মধুসূদনপুর, এই অঞ্চলগুলো আমরা আশঙ্কা করছি। মন্দিরবাজারের নিশাপুর অঞ্চল, সাউথ বিষ্ণুপুর অঞ্চল, রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চল, এছাড়া আবাদ ভগবানপুর, শঙ্করপুর অঞ্চল, নামখানা ব্লকের মৌসুমী জিপি, সাগর ব্লকের ঘোড়ামারা, পাথর প্রতিমার জি প্লট, এরকম একাধিক গ্রাম পঞ্চায়েত আছে যেখানে তৃণমূল সন্ত্রাস করতে পারে, ভোট লুট করতে পারে। সে বিষয়ে আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি। এবং আপনারা জানেন যিনি এখানকার এসপি ছিলেন সুন্দরবন, তার কীর্তিকলাপ, তার কার্যকলাপে আমরা বারবার তাকে জানিয়েছিলাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আবেদন করেছিলাম যে আপনি নিরপেক্ষ থাকুন। তা সত্ত্বেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি, এবং পরবর্তীকালে আমি কিন্তু নিজে সেখানে কমপ্লেন করেছি এবং তাকে সরানো হয়েছে। সুতরাং আধিকারিক যারা আছেন
পুলিশ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তৃণমূলের কাজ সন্ত্রাস করা, কিন্তু পুলিশের কাজ এটা নয়, প্রশাসনের কাজ নয় যে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে একজোট হয়ে এখানে একটা মুক্তাঞ্চল গড়ে তোলা। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, দক্ষিণ 24 পরগনা বা মথুরাপুর এটা কিন্তু কোনো পাকিস্তান বা বাংলাদেশ নয়। সুতরাং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আগামী দিনে আমরা ব্যবস্থা নেব। বলছি লাস্ট একটা প্রশ্ন বলছি, যেটা গত দুটো লোকসভা 14 এবং 19-এ যেখানে কয়েক লক্ষাধিক ভোটে তৃণমূল জিতেছে সেখানে কিন্তু এবারের যে লোকসভা ভোট যেটা 2024-এর, সেখানে দেখা যাচ্ছে যে প্রথম থেকেই বাপি হালদারের দিকে বেশি উজ্জ্বল ছিল, মানে জেতার সম্ভাবনা। সেখানে কিন্তু আজকের কয়েকটা ইস্যুর কারণে আপনার কিন্তু জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কীভাবে মানে দেখুন, তৃণমূল 14 সালে 19 সালে কি করেছে সেটা দিয়ে 24-এর ভোট হবে বলে আমার মনে হয় না। আপনি কবে মাংস ভাত খেয়েছিলেন, আজকে সেটা নিয়ে আপনার চিন্তা করে লাভ নেই। আজকে আপনি কি খাচ্ছেন এটাই বিষয় আছে। তো সেখানে তৃণমূল 2014-তে যখন ইলেকশন লড়েছে তখন প্রধান বিরোধী দল কিন্তু ছিল সিপিআইএম, ভারতীয় জনতা পার্টির সংগঠন তখন দুর্বল ছিল, আমরা মাত্র 66,000 ভোট পেয়েছিলাম। কিন্তু গত 2018 সালের পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টি তার ভিত মজবুত করেছে এই মথুরাপুর লোকসভায়, এবং 2019-এ আমরা 5,23,000-এর মতো ভোট পেয়েছি। আর 2024-এ এসে যে জায়গায় আমাদের সংগঠন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন সারা দেশব্যাপী, তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এবং তৃণমূলের যে অনুন্নয়ন এবং তার সাথে সাথে যে আপাদমস্তক দুর্নীতি, সেটা মানুষ সেটা দেখছেন। এবং তৃণমূলের প্রার্থী, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে চরিত্র, এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ভোট লুট করেছেন, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, মানুষের খাদ্য সামগ্রী করোনার সময় লুট করেছেন, সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তো আগামী নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করব, এখান থেকে আমরা আশাবাদী। বাকিটা আমরা এটা বলবো না, যেমন তৃণমূল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে তারা নাকি 3 লক্ষ ভোটে জিতবে, 2 লক্ষ ভোটে জিতবে। আমি এই কত লক্ষ ভোটে জিতবো এটা বিষয় নয়, সেটা মানুষ ঠিক করবে। কিন্তু তৃণমূল মথুরাপুর লোকসভা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত। আপনার এবং তৃণমূলের লড়াই, বিজেপি এবং তৃণমূলের লড়াইয়ের মধ্যে আইএসএফ কি কোনো ফ্যাক্ট মনে হচ্ছে? দেখুন, এখানে আইএসএফ ফ্যাক্টর কিনা আমি বলতে পারবো না। সিপিআইএম তাদের প্রাসঙ্গিকতা নেই, এখানে সরাসরি ফাইট হচ্ছে তৃণমূল এবং বিজেপির। আইএসএফের তাদের কিছু কমন ইস্যু থাকতে পারে, তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বা বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে মূলত তারা দল করেছেন, তাদের কিছু ইস্যু থাকতে পারে, মানুষ তাদেরকে গ্রহণ করলে তারা ভোট পাবে। কিন্তু আমার মনে হয় এখানে লড়াইটা হচ্ছে সরাসরি তৃণমূল এবং বিজেপি।